কর্পোরেট অ্যাকাউন্টিংয়ে আমাদের হোল্ডিং কোম্পানির উপর সেশন চলছিল। হোল্ডিং কোম্পানির দেখবে আমি একটা প্রথমে ক্লাস দিয়েছি, ক্লাস নাম্বার 1। ওতে কিন্তু আমরা সমস্ত থিওরিটিক্যাল ব্যাপারটা আলোচনা করেছিলাম। আজকে তোমাদের একটা ছোট্ট মতো ক্যালকুলেশন সেটাকে শেখাবো, সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট কি করে ক্যালকুলেশন করবে। দেখো এইরকম একটা প্রবলেম আমি নিজে ক্রিয়েট করেছি, এইরকম বলেছি শর্টকাট। আমি পুরো শর্টকাটে যা যা জিনিসগুলো লাগবে শুধু সেইটা ব্যালেন্স শিটে তুলেছি, ব্যালেন্স শিটের আর বাকি পোর্শনটা তুলে নিয়ে। এবার ব্যালেন্স শিটের দেখো আমরা লায়াবিলিটি সাইডটা এইভাবে লিখেছি যে এস লিমিটেডের একটা ব্যালেন্স শিট দেওয়া হচ্ছে 31 ডিসেম্বর 2026, শুধু লায়াবিলিটিটা তুলেছি। এখানে লায়াবিলিটি তাই পুরোটা নয়, যেটুকু আমাদের লাগবে সেইটুকু আমরা তুলেছি। 20,000 ইকুইটি শেয়ার আছে এস লিমিটেডের @10 ইচ। আর সারপ্লাসে আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আছে 3 লাখ, তার মধ্যে 2 লাখ হচ্ছে অন 1/1/2026 এর 1 তারিখে জানুয়ারি মাসে ছিল কত 2 লাখ মোট, কিন্তু প্রফিট অ্যান্ড লসে আছে কত 3 লাখ। জেনারেল রিজার্ভও তাই 3 লাখ টাকা টোটাল জেনারেল রিজার্ভ 31 ডিসেম্বরে, তার মধ্যে 1 লাখ টাকা ছিল 1 তারিখে। এরপর নোটে আমরা বলেছি, নোটে বলা হয়েছে ডেট অফ অ্যাকুইজিশন হচ্ছে 1/4/2026, তাহলে এপ্রিল মাসে অধিগ্রহণ করলো। হ্যাঁ, আর ডিভিডেন্ড ডিভিডেন্ড @10% পেড ফর দ্য ইয়ার 2025। ডিভিডেন্ড একটা পেড করা আছে, সেটা হচ্ছে 10% গত বছরের ডিভিডেন্ড, তাহলে এটাকে বলে প্রি ডিভিডেন্ড। নেক্সট হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড একটা পেড আছে @5% ফর দ্য ইয়ার 2026। এই 26 সালেরই আমরা একটা ইন্টারিম ডিভিডেন্ড 5% দিয়ে রেখেছি শেয়ার হোল্ডারদের। আর এজ লিমিটেড পারচেজ 15,000 শেয়ার ফ্রম এজ লিমিটেড ফর ₹3,20,000। এজ লিমিটেডের 15,000 শেয়ার কিনেছে 3,20,000 টাকা দিয়ে মার্কেট থেকে। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে আমরা বলেছি ডেটটা দেখবে, ডেটটা কত 31 ডিসেম্বর, আর আমরা অ্যাকোয়ার করেছি কবে 1/4। তাহলে আমাদের যে সারা বছরের এই ব্যালেন্স শিটটা আছে এর মধ্যে 1/4 যদি অধিগ্রহণ করি আমরা কোম্পানিটাকে, তাহলে 1/4 আগেটার পিরিয়ডটাকে বলবো প্রি পিরিয়ড, আর 1/4 পরের পিরিয়ডটাকে বলবো পোস্ট পিরিয়ড। তাহলে বোঝা গেল। তাহলে 1/4 আগে ক মাস আছে, জানুয়ারি থেকে তো বছর শুরু হয়েছে, ডিসেম্বরে যদি বছর এন্ড হয় ইয়ারলি এন্ড হয়, তাহলে ইয়ার এন্ড যদি ডিসেম্বরে হয় তাহলে 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, তাহলে এই 1 জানুয়ারি থেকে 1/4 পর্যন্ত হচ্ছে পি পিরিয়ড, আর 1/4 পর থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে পোস্ট পিরিয়ড। এটা হলো প্রথম কাজ, বোঝা গেল। তারপরে নিচের দিকে এসো তো, ওদের কত শেয়ার কিনেছি আমরা 15,000 শেয়ার, সেটা দেখি। ওদের শেয়ার ছিল কত 20,000, তাহলে 20,000-এ আমরা যদি 15,000 কিনি তাহলে আমরা 75% কিনে নিয়েছি, তাহলে তো মেজরিটি পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে আমরা 15,000 কিনেছি 20,000-এর মধ্যে, তাহলে 75% মানে কত 3/4 বলতে পারি। সেই জন্য আমি এখানে ক্যালকুলেশনে দেখবে 3/4 লিখেছি হোল্ডিং কোম্পানির, আর 1/4 লিখেছি বাইরের লোক যাদেরকে বলা হয় মাইনরিটি ইন্টারেস্ট, তাহলে তাদের 1/4। তাহলে এই দুটো ব্যাপার ক্লিয়ার হলো, ঠিক আছে। এরপরে আমাদের এসো ডিভিডেন্ড পেড করেছিল একটা 10% ফর দ্য ইয়ার 2025, তা 25 তো হয়ে গেছে, তাহলে সেই ইয়ারের ডিভিডেন্ড যদি এই ইয়ারে পেড করি তাহলে ওই ডিভিডেন্ডটাকে বলা হয় প্রি ডিভিডেন্ড। তাহলে ওই ডিভিডেন্ডটা পেড করা হয়ে গেছে অলরেডি, তাহলে এই যে প্রফিট অ্যান্ড লস থেকে ওটা মাইনাস হয়ে আছে। তাহলে আমরা 10% ডিভিডেন্ড দিলে 20,000 শেয়ার 10 টাকা ইচ হলে 2 লক্ষ টাকার ক্যাপিটাল, তার 10% ডিভিডেন্ড মানে কত 20,000 টাকা। তাহলে সেটা মাইনাস করা আছে অলরেডি, তাহলে এই যে প্রফিট অ্যান্ড লস এর থেকে ওটা মাইনাস হয়ে আছে, তাহলে ওটাকে কি করব আগে অ্যাড ব্যাক করে নেব যেটা মাইনাস হয়ে আছে। আর একটা বলেছিল ইন্টারিম ডিভিডেন্ড পেড করেছি আমরা এই বছরের ডিভিডেন্ড 5%, তা সেটাও এই 2 লক্ষ টাকার 5% কত 10,000 টাকা, সেটাও পেড করে দিয়েছি। তাহলে পেড করে দেওয়া থাকলে আমাদের ওটাও কিন্তু মাইনাস হয়ে আছে, তাহলে আমাদের যে এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, তাহলে সেই প্রফিট অ্যান্ড লস থেকে ইন্টারিম ডিভিডেন্ডটাও মাইনাস হয়ে আছে। ইন্টারিম ডিভিডেন্ড 5% মানে কত, ক্যাপিটালের 10% মানে কত, ক্যাপিটালের 10% 20,000 হয়, আর 5% ইন্টারিম ডিভিডেন্ড মানে 10,000 হয়। তাহলে ইন্টারিম ডিভিডেন্ড পেড করে রেখেছি 10,000, আর গত বছরের ডিভিডেন্ড প্রি ডিভিডেন্ড পেড করে রেখেছি 20,000, তাহলে মোট 30,000 টাকার ডিভিডেন্ড এর থেকে পেড করা আছে। তাহলে এর থেকে যদি পেড করা থাকে তাহলে পেড করার আগে প্রফিট অ্যান্ড লসের পজিশন কি ছিল, আরো 30 বেশি। 20 আমরা গত বছরের ডিভিডেন্ড দিয়েছি, আর এবছরের প্রি ডিভিডেন্ড দিয়েছি 10, তাহলে 20 × 10 কত 30, তাহলে সেই 30টা যদি মাইনাস করা থাকে তাহলে অ্যাকচুয়াল প্রফিট কত ছিল 3,30,000, তাহলে 3,30,000 টাকার প্রফিট ছিল, তার মধ্যে 2 লাখ টাকার হচ্ছে 1 তারিখের, তাহলে সারা বছরের প্রফিট হয়েছে কত 1,30,000। তাহলে 2 লাখ যদি 1 তারিখের প্রফিট অ্যান্ড লস হয় তাহলে 1,30,000 হচ্ছে সারা বছরের প্রফিট। ওই সারা বছরের মধ্যে 3 মাস যাবে প্রিতে,
আর 9 মাস আসবে পোস্টে। বলে বোঝা গেল? তাহলে চলো এবার আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। এই আমি পড়ে যে ব্যাপারটা দেখে নিলাম। দেখো ক্যালকুলেশন করার সময় আমি ক্যালকুলেশন করি এইভাবে, শর্টকাট মেথড, একেবারে শর্টকাট মেথড। আর এই মেথডে দেখলে পরীক্ষক খুশি হবেই। এই মেথড দেখবে কোনো ছেলে করবে না, তোমরা কিন্তু এই মেথডে করার চেষ্টা করবে। এই মেথডে করলে শর্টকাট মেথড, একেবারে অত বিশাল ক্যালকুলেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, একেবারে আননেসেসারি। ওই অত ক্যালকুলেশন করব, বিশাল পৃষ্ঠা লাগাবো, সময় লাগাবো, এই সময়টা কি পাবে পরীক্ষার হলে? অত সময় পাবে না। শর্টকাট মেথডে ক্যালকুলেশন করতে হবে। দেখো আমি লিখেছি প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। প্রফিট আর রিজার্ভের প্রি অ্যাকুইজিশন পিরিয়ডের প্রফিট অ্যান্ড রিজার্ভটা বের করব। উপরে লিখে নেবে ক্যালকুলেশন ফর মাইনরিটি ইন্টারেস্ট বলে 3টে কলম করবে। প্রথম কলমটা টোটালের, দ্বিতীয় কলমটা হোল্ডিং কোম্পানির, তৃতীয় কলমটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। এবার হোল্ডিং কোম্পানির অংশ কতটা? 75% বা 3/4। আর মাইনরিটিদের অংশ কতটা? 25% বা 1/4। তাহলে দুটো কলম করলাম, একটা টোটাল ক্যালকুলেশন করব। তাহলে আমরা প্রথম হচ্ছে লিখবো প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ বলে, সেটা লেখার সময় আমরা ওই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আছে 1 তারিখের, তাহলে সেটা তো প্রি, তাহলে সেটা লিখে দিলাম প্রিতে কত? 2 লাখ। দেখো ওখানে ব্যাকেটে লেখা আছে। আর জেনারেল রিজার্ভ 1 তারিখের ব্যালেন্স যেটা আছে সেটাও প্রি। এখানে তো প্রফিট অ্যান্ড লস আর জেনারেল রিজার্ভ দুটোর একসঙ্গে ক্যালকুলেশন করছি, তাই দুটোকে একসঙ্গে বসিয়ে দিলাম। আবার সারা বছরের যে প্রফিট অ্যান্ড লস যেটা আমি ক্যালকুলেশন করে বললাম কত? 1,30,000, তার মধ্যে 3 মাস ফ্রি আর 9 মাস পোস্ট। এই দেখো এখানে দিয়েছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আপ টু 1/4/2026, যে তারিখে আমরা অ্যাকোয়ার করেছি সেই তারিখ পর্যন্ত। তাহলে জানুয়ারি থেকে সেই তারিখ পর্যন্ত কত? 3 মাস। তাহলে আমরা প্রফিট অ্যান্ড লসে দেখছি 3 লাখ ছিল, আর তাতে দু রকম মাইনাস করা ছিল, একটা প্রি ডিভিডেন্ড আর একটা ইন্টারিম ডিভিডেন্ড। তাহলে সেই দুটোকে অ্যাডব্যাক করেছি। অ্যাডব্যাক করার পর সেখান থেকে 2 লাখ টাকা চলে গেছে 1 তারিখের। তাহলে বাকি 1,30,000 পড়ে আছে সারা বছরে, তার মধ্যে 3 মাস ফ্রি। তাহলে 3/12 করে এটাকে বললাম প্রি এর অংশ, আর বাকি 9 মাসের অংশ হচ্ছে এই 1,30,000, সেটা হচ্ছে পোস্টের অংশ। এরকম পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ লিখে রেখেছি। তাহলে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ যেটা লিখে রেখেছি, তাহলে সেখানে কতটা যাবো? সেখানে ওই 1,30,000 9 মাস, আর 1,30,000 3 মাস যাবে ফ্রিতে। যেহেতু আমরা অ্যাকোয়ার করেছি কবে? 1 এপ্রিলে। তাহলে 1 এপ্রিলে অ্যাকোয়ার করলে তাহলে এপ্রিলের আগের পিরিয়ডটাকে ফ্রি বলছি, তা সেই জন্য প্রি এর সময়ের আমরা প্রফিটটা ফ্রিতে পাঠালাম, আর বাকি 9 মাসের প্রফিটটা পাঠালাম পোস্টে। ঠিক আছে? এবার এখানে ক্যালকুলেশনটা দেখো, ওই 3 লাখ টাকা প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স ছিল, তাতে আমরা যে ইন্টারিম ডিভিডেন্ড দিয়ে রেখেছি আর প্রি ডিভিডেন্ড দিয়েছি। প্রি ডিভিডেন্ড কত? 20,000, ইন্টারিম কত? 10,000। যেগুলো মাইনাস করে রেখেছিলাম সেটাকে অ্যাডব্যাক করে দিয়েছি। তার মধ্যে 2 লাখ টাকা 1 তারিখের ব্যালেন্স, তাহলে বাকিটা নিশ্চয়ই সারা বছরে। সারা বছরের মধ্যে 3 মাস ফ্রিতে দিলাম আর 9 মাস পোস্টে দিলাম। ক্লিয়ার? তারপরে দেখো জেনারেল রিজার্ভও সেই একই করি। জেনারেল রিজার্ভ আপ টু 1/4/2026 যদি করি, জেনারেল রিজার্ভ আমার ছিল কত? 3 লাখ। ওই 3 লাখের মধ্যে 1 লাখ চলে গেছে কোথায়? 1 লাখ চলে গেছে 1 তারিখে। তাহলে 1 তারিখে চলে যাওয়ার পর আমাদের পড়ে আছে কত? 2 লাখ। সেই 2 লাখের মধ্যে 3 মাস হচ্ছে প্রি আর 9 মাস হচ্ছে পোস্ট। ক্লিয়ার? তাহলে এটা করে আমরা প্রি প্রফিট আর জেনারেল রিজার্ভের টোটাল ভাগ পেলাম কত? 3,82,000। এবারে গত বছরের যেটা ডিভিডেন্ড পেড করেছিলাম, তাহলে সেই ডিভিডেন্ডটা গত বছরের প্রফিট থেকে লেস করা উচিত। হ্যাঁ, তাহলে গত বছরের প্রফিট মানে প্রি প্রফিট, সেখান থেকে প্রি ডিভিডেন্ড পেডটা লেস করে দিয়েছি। দিলে যেটুকু পড়ে থাকে সেইটাই হচ্ছে টোটাল প্রি এর প্রফিট অ্যান্ড জেনারেল রিজার্ভ। তার আমরা পাচ্ছি 3/4, মাইনরিটির পাচ্ছে 1/4। বোঝা গেল? তাহলে একবার 20টা অ্যাড হয়েছিল, আবার লেস হলো। দেখো দুটো বরাবর হয়ে গেল। তাহলে একবার অ্যাড হয়েছে, অ্যাডব্যাক হয়েছে, একবার লেস হয়েছে, তাহলে হিসাব বরাবর। তারপরে দেখো ইন্টারিমটা, ওটা তো এ বছরের ডিভিডেন্ড আমরা অ্যাডব্যাক করেছি, ওটা পোস্ট প্রফিট থেকে লেস করে দিচ্ছি। কারণ এবছরের ডিভিডেন্ড মানে এবছরের প্রফিট থেকে লেস করি, তাহলে এটা পোস্ট প্রফিট থেকে লেস করলাম ইন্টারিমটা। তাহলে একবার অ্যাডব্যাক হয়েছিল, একবার লেস হয়েছে, তাহলে হিসাব বরাবর। তাহলে এখানে অ্যাডব্যাক করে আবার লেস করে হিসাব বরাবর করে দিয়েছি। এখানে পোস্টের এটা 9 মাসের অংশ প্রফিট অ্যান্ড লসের, 9 মাসের জেনারেল রিজার্ভ যোগ করে যাওয়া হয়েছে, তার থেকে ইন্টারিম ডিভিডেন্ডটা পেড করেছি। করে যে প্রফিটটা এলো তার মধ্যে 3/4 হোল্ডিং কোম্পানির, 1/4 মাইনরিটির। হয়ে গেল। এবার আছে ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল আমাদের মোট ছিল কত? 2 লক্ষ। দেখো এস লিমিটেডের মোট ছিল কত? 2 লক্ষ। তার মধ্যে আমাদের 3/4 মানে 1.5 লক্ষ, আর মাইনরিটিদের 1/4 মানে 50,000। এবার এই তিনটাকে প্লাস করলে যেটা আসবে সেটাই হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। বোঝা গেল? তাহলে এই ক্যালকুলেশনের মধ্যে কিন্তু হ্যাবাক কিছু নেই,
যে ছেলেরা পারবে না, ভয় পেয়ে যাবে, ছেড়ে দেবে, এরকম কিছু আছে মনে হচ্ছে? তাহলে কোনো কিছু নেই, তোমাদের শুধু জটিল করে শেখানো হয়, জটিল করে শেখাতে গিয়ে তোমরা সেখানে হোপলেস হয়ে পড়ে এই অঙ্ককেই ছেড়ে দাও। একেবারে ভয় পাবে না, এই মেথডে ক্যালকুলেশন করবে। আজকে তো মাইনরিটি ইন্টারেস্টের ক্যালকুলেশনটা এই ক্লাসে দেখালাম, পরের ক্লাসে এইটারই পরবর্তী যে ক্যালকুলেশনটা কস্ট অফ কন্ট্রোল যেটা আছে, আর আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা আছে হোল্ডিং কোম্পানির, ধরো হোল্ডিং কোম্পানির ব্যালেন্স শিট এখানে দেওয়া নেই, আমি তবু প্রফিট অ্যান্ড লসটায় কি কি করবে সেটা আমি দেখিয়ে দেবো, আলোচনা করব। আর এখানে এই ডিভিডেন্ডটা না, এটা তো প্লেন বলেছি ডিভিডেন্ড পেড করেছে, আমরা শুধু পেড করেছে এবং সব কিছু ঠিকঠাক করেছে। মাঝে মাঝে ওই ডিভিডেন্ড রিসিভ করে হোল্ডিং কোম্পানি ভুল করে কি জানলে, ওর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বাইদিকে বসিয়ে দেয়। তখন আবার একটা ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে মাইনরিটিতে কোনো এফেক্ট পড়বে না, সেটা কন্ট্রোলে একটা এফেক্ট পড়ে, সেইটা পরের ক্লাসে আলোচনা করবো এবং পরের ক্লাসে দেখাবো। আজকের মতো এটুকু, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, এর পরের ক্যালকুলেশনটা নিয়ে পরের ক্লাসে আসছি। টাটা।